আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আহ, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেই সবাই শুভেচ্ছা। প্রশ্নটি সরাসরি আপনার কাছে করতে চাই, নানান ধরনের আশঙ্কা ছিল যে নির্বাচনটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা, এবং অবস্থিত দৃষ্টে যেটি মনে হচ্ছে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আহ কিন্তু কতটুকু নিরপেক্ষ হবে, কোনো ধরনের ম্যাটিকুলার ডিজাইন অ্যাপ্লাই হবে কিনা, কারচুপি ঘটবে কিনা, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হতে যাচ্ছে কিনা, এইসব বিষয় নিয়ে এখনো পর্যন্ত মানুষের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনার জায়গা থেকে একটু বিশ্লেষণটা শুনতে চাই, আপনি কি মনে করছেন? একটি বড় দল সে অংশগ্রহণ করছে না এই নির্বাচনে, এবং ওকে অংশগ্রহণ করানোর জন্য কোনো প্রচেষ্টা কেউ করে নাই। এই সরকারও করে নাই, ইলেকশন কমিশনও করে নাই। বরঞ্চ ইলেকশন কমিশন তো দুই হাত আগে গিয়েছে এদেরকে বাদ রাখার জন্য। আপনার আর্মি ইনস্টিটিউশন জেনারেল ওয়াকারুজ্জামান, উনিও এইটা নিয়ে কোনো কিছু করেন না। কাজে এই নির্বাচনটার একটি বড় কোয়েশ্চেন মার্ক থেকে যাবে এই নির্বাচনে। 1 নম্বর। 2 নম্বর, আমি আগেও বলেছি, এখন আবার বলি, যে এই নির্বাচনটি একটি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন হবে। এই নির্বাচনে ফলাফল দেওয়া হবে যেটা স্যুট করে ডিপ স্টেটকে, আমেরিকান ডিপ স্টেটকে এবং বাংলাদেশি ডিপ স্টেটকে, যেটা স্যুট করে ওই রেজাল্টটি আপনি পাবেন। এটা কিভাবে হবে, কোন দিকে যাবে, উই ডোন্ট নো এট দি স্টেজ টিল ইউ হ্যাভ দি রেজাল্টস। এবং রেজাল্ট গুলি যে হবে, এই রেজাল্ট গুলি কিন্তু আপনি সেদিন সন্ধ্যার থেকে এরা গুনবে না রেজাল্ট। আর একটা সমস্যা হলো আপনার রেফারেন্ডামটা। দিস রেফারেন্ডাম শুড হ্যাভ নেভার হ্যাপেন্ড, বিকজ এইখানে 4টি প্রশ্নের মধ্যে আপনি জোর করে সবগুলি হ্যাঁ করায় নেবেন, আপনি ব্যালট বক্সে স্টাফ করবেন। একটি দল অলরেডি যে পোস্টাল ব্যালেটস গুলি কালেকশন করে নিয়েছে বা ওইগুলি স্টাফড হয়ে গেছে। তো এই কারণে বলছি, দিজ আর অল ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তারপরে আমি আরো কিছু বিদেশি হিসেব থেকে আহ, আহ, দেখলাম যে তারা বলছেন যে পাকিস্তান তো বাংলাদেশকে ইস্ট পাকিস্তান মনে করে। ওই ওই মাইন্ডসেট থেকে তারা এবার ফান্ডিং করেছে এনসিপি কে। ওরা এনসিপি বলেছে, যারা এই জিনিসটা বলছে দিজ আর বিদেশি। এবং এনসিপি বলছে তারা, কিন্তু আমি এইটাকে ধরে নিচ্ছি এনসিপি জামাত, যেহেতু এনসিপি জামাতের সাথে আছে। তো এই কারণে এই ইলেকশন গুলি আমি ফ্রি অ্যান্ড ফেয়ার মনে করি না। নাম্বার 2 যেটা হচ্ছে, যে পাকিস্তানের ফান্ডিং টু এনসিপি অর এনসিপি জামাত যেটাই হোক, এই ফান্ডিংটা হচ্ছে বাংলাদেশের ইলেকট্রাল প্রসেসে হস্তক্ষেপ করা। তো এইসব বিবেচনা করে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই ইলেকশনের কোনো সুফল আমরা পাবো। এবং এই ইলেকশন কি ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতা হস্তান্তর হবে কিনা, এটা নিয়ে আমার কিছু সংশয় আছে। বিকজ এইগুলি অন্য জায়গা থেকে ডিপ স্টেট উইল ডিসাইড। আমাদের বাংলাদেশি ডিপ স্টেট, আপনারা দেখেছেন ফেসবুকে অনেক দিন থেকে চলছে যে আমাদের এনএসআই একটি গোপনীয় চিঠি বা মিমো সবাইকে দিয়েছে, যারা প্রশাসনে থাকবেন বা রিটার্নিং অফিসারদেরকে, যে তারা যেন একটি নির্দিষ্ট দলকে যেন তারা আহ, জিতান। তো এই কিন্তু এর জিনিসগুলি সত্যতা চলছে। তো কতখানি? এর কিভাবে আমি সত্যতা মনে করবো যে এটা ফ্রি এন্ড ফেয়ার হবে? না, এনএসএ এর যেই যে বিষয়টি, যে কথিত চিঠিটি ভাইরাল হয়েছে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এর সত্যতা আসলে কতখানি? আপনি একজন সিনিয়র লয়ার হিসেবে, একজন সিনিয়র সিটিজেন হিসেবে, আমার তো আপনার কাছে কি মনে হয়? আমার তো সত্যতা এই কারণে বলছি যে এটা সত্যতা আহ, থাকার কথা, বিকজ এনএসআই তো ডিনাই করে নাই।
তারা তো ফেসবুকে এসে বা কোথাও এসে ডিনাই করে নাই, বা কিন্তু সরকারের পত্রপত্রিকায় পক্ষ থেকে ডিনাই করে নাই। এটি ডিনাই করা হয়েছে যে বিভ্রান্তিমূলক এবং মিথ্যা প্রোপাগান্ডা এভাবে দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এইটা একটা জেনারেল কথাবার্তা, স্পেসিফিক ডিনাইল থাকা উচিত ছিল ওদের, যে এই আমাদের নামে এই জিনিসটি ছড়ানো হচ্ছে যেটা সত্য না। একদম স্পেসিফিক যে আমার নামে, ওই এইভাবে একটা জেনারেল ডিনাইল দিয়ে তো কাজ হবে না। বিকজ যারা এই কথা বলছেন তারাও তো কিছু বুঝে শুনেই বলছেন। ওরা এনএসআই শুধু বলছেন কেন? ওরা ডিজিএফআই বলেন নাই কেন? ওরা এসবির কথা বলেন নাই কেন? ওরা অন্য ইলেকশন কমিশনের কথা বলেন নাই কেন? স্পেসিফিক এজেন্সির নাম কেন বলছেন? আচ্ছা, আমি ইউ পাল্টা আর্গুমেন্টে আন্ডারস্ট্যান্ড? যাই একটু। আপনি তো সিনিয়র জি, লয়ার দেশে। আমি একটু পাল্টা আর্গুমেন্টে যাই যে জি, আহ, ধরে নিলাম তর্কের খাতিরে যেটি এনএসআই নির্দেশনা দিয়েছে যে 75% ভোট যেন জামাতের পক্ষে যায়, বা হাফ ভোটের পক্ষে এত শতাংশ ভোট যায়, এরকম একটি জিনিস ভাইরাল হয়েছে এনএসআই এর নাম করে। এখন আপনি বলছেন তাহলে তারা সরাসরি ডিনাই করেনি কেন? তারা যদি সরাসরি ডিনাই করতো, ধরে নিলাম সত্য, তো তারা সরাসরি ডিনাই করলেও বা কি হতো, মানে করেননি কেন যদি সত্য হয়ে থাকে? দেখেন, স্পেসিফিক ডিনাইল একটা জিনিস, জেনারেল ডিনাইল দিয়ে তো কাজ হবে না। দ্যাট ইজ নট টু বি কনসিডার্ড। অ্যাজ এ লয়ার আমি বলি, আমরা যখন একটি মামলা করি বা কিছু করি, কোনো কিছু লেখা থাকলে আমরা বলি যে আমরা এটা স্পেসিফিক্যালি ডিনাই করছি বা ভেহেমেন্টলি ডিনাই করছি, এইগুলি তো আমরা বলি। কিন্তু যদি স্পেসিফিক না হয়, তাহলে দ্যাট ইজ নো ডিনাইল এট অল। জেনারেল ডিনাইল বাই আদার্স ইজ নো ডিনাইল। ওদেরই নাম বলা হলো কেন? না, নিশ্চয়ই কোনো কিছু থাকবে। এখন ধরুন যে আমি এরকম একটা জিনিস ছড়িয়েছি, আমি ছড়ালাম, ছড়িয়ে পরে আবার আমি বলছি না এটা আমি ছড়াইনি, এটা আমার নির্দেশনা নয়, তাহলে কি সেটা সত্য হয়ে যেত, অথবা সেটা মিথ্যা এইটা প্রমাণিত হতো? তারা যদি বলতো তাহলে আহ, এর সাথে করবোরেটিং কিছু ফ্যাক্টস আছে কিনা সেটা আমরা দেখতাম, সেটা হয়তো নিয়ে আমরা বিবেচনা করতাম। তা তো নাই, ওরা তো বলে নাই। ওকে, আর ফাইন, ঠিক স্পেসিফিক আছে। ডিজির নামে এসেছে, ডিরেক্টর জেনারেলের নামে এসেছে জিনিসটা, যে উনি, এবং অত গোপনীয়, ফর আইজ অনলি, এইভাবে বলা হয়েছে জিনিসটা। আর ডিপ এনিওয়ে, স্টেটের কথা দেখা বলছেন, যাক। ডিপ স্টেটের প্ল্যানিং অনুযায়ী বা তাদের আঁকা যে ছক, সেই ছক অনুযায়ী এই নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ফলাফল আসবে। ডিপ স্টেট আসলে এই মুহূর্তে কি চাইছে? দেখেন, এই ডিপ স্টেট সেটাই চাচ্ছে যাদের যাদের জন্য তারা কাজ করছে। ওদের প্রভু যারা আছে, ওদের প্রভুর জন্য তারা কাজ করছে। এই প্রভু যেটা ছিল, তারা আন্দোলন করে, তারা আন্দোলন না, কনস্পিরেসি করে, টাকা পয়সা খরচ করে একটি সরকারকে সরিয়েছে। ওরাই প্রভু। ওই প্রভুদেরকেই তারা খুশি করবে, এবং ওই প্রভু যা চায় সেটাই হবে, সেটাই মানে কি রেজাল্ট চাই, হবে। এখন কি চাইছে বাংলাদেশে, তাদের স্বার্থটি এই মুহূর্তে কি, তারা আসলে এই নির্বাচন বাংলাদেশে কাদের আমি হাতে চায়, এটা, তাদের খেলাটি? আমি আগেও বলেছি, এখন আবার বলি, যে তারা বাংলাদেশকে কন্ট্রোলে নিয়ে বাংলাদেশে বেস এস্টাবলিশ করতে চায় চায়নার বিরুদ্ধে। বিকজ আমরা চায়নাকে একটি সাবমেরিন বেস, স্মল, আমরা এখানে দিয়েছি। তারা আমাদের এইখানে বে অফ বেঙ্গলে 10-15টা ইয়ে চায়, ওয়েলস ইয়ে চায় গ্যাসের আর ইসের জন্য। তারা আমাদের এখানে ঘাঁটি করবে, যার জন্য আমি এর আগেও বলেছি যে রাঙ্গামাটিতে বা ওদিকে ওদের ডিট্যাচমেন্টস গুলি দেখা গিয়েছে মেরিনস এর। তারপরে আমি নিজেই দেখেছি সার্ভেশিপ, ওই দেশের আর্মির সার্ভেশিপ, ওরা এখানে সার্ভে টার্ভে করছে বে অফ বেঙ্গলে, ওই সেন্ট মার্টিনসে, এইসব জায়গায়। তো ওরা যেটা চায় সেটা হলো যে চায়নাকে কিভাবে দূরে রাখা যায়। এবং ওরই অংশ একটা ছিল ওই করিডর, যে করিডরটা ইউনূস সাহেব তো দিয়ে দিয়েছেন, ওরা তো দেশ বিক্রি করছে, যা পাচ্ছে বিক্রি করে দিচ্ছে। কিন্তু ওইটা থ্যাঙ্কস টু আর আর্মি, যে ওরা আর্ম ফোর্সেস এটা হতে দেয় নাই, এবং তারা খুব স্ট্রিক্টলি এইটাকে
করতে দেয়নি, মানে খলিলুর রহমান টহমানের ইচ্ছা ছিল এটা, যেটা হয় নাই। সো ইউ সি, এখানে তো খেলা খেলছে একটি একটি বিদেশি আহ, একটি দেশ, এখানে তো লেগে আছে, জি। এরা আহ, তো ছাড় আপনি দিচ্ছে না। পাকিস্তানের কথা বলছিলেন, পাকিস্তান থেকে এনএসআই বা জামাতকে ফাইন্যান্স করা হয়েছে বা হচ্ছে, এর কোনো এক্সাক্ট ডকুমেন্ট কি আমরা আমি হাতে? জি। জি, আমি একটা দেখেছি নিউজের মতন। ওইটা আমি ওইটা আমি একটু একটা ভুল করেছি, আমাকে সেটা সেভ করা উচিত ছিল, আমি সেভ করতে ভুলে গেছি। বাট সেখানে ইংরেজিতে সাদা চামড়া সে স্পেসিফিক্যালি এই কথাটা বলেছেন। তো আই উইল স্টিল ট্রাই টু লুক ফর ইট, ওটা আমাকে রাখা দরকার, ইটস ইম্পর্টেন্ট। কিন্তু এই এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে তো অনেক ধরনের ফেক ভিডিও, ডিপ ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। সেই জায়গা থেকে আমরা এই সত্যতা কথাটা ধরে নেবো যে পাকিস্তান ফাইন্যান্স করছে জামাত কিংবা এনসিপি কে। পাকিস্তান তো এর আগেও করেছে, মুভমেন্টের সময় তো দেবের ইনভলভ, এটা তো আমরা সবাই জানি যে কিভাবে কি হয়েছে। দেবের ওয়ার্কিং উইথ জামাত, তারা জামাতের সাথে কাজ করছিল বিভিন্ন দেশে, তো সেটা তো আমরা জানি। তারা ইনভলভ আছে বিকজ ওদেরকে তো আমরা একদম বাদ রেখেছিলাম। ওদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ থাকলেও খুব বেশি হয়তো ট্রেড, বাণিজ্য বা এই জিনিসগুলি ছিল না। ভিসা নিয়ে প্রবলেম ছিল, ফ্লাইটস বন্ধ ছিল, ওদের জাহাজগুলি পণ্য নিয়ে আসতে পারতো না। এই জন্য ওরা হয়তো একটু বেশি হাইপার অ্যাক্টিভ আছে ওদের পরিকল্পনায়। আপনি বলতে চাচ্ছেন যে যে নির্বাচনটি হতে যাচ্ছে 12 তারিখে, সেটি অবশ্যই ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বিশেষ একটি শক্তিকে, অর্থাৎ জামাত এনসিপি কে ক্ষমতায় আনা হবে। আপনি এমনটাই বলতে চাইছেন? যদি এমন তাই হয়। বলতে চাচ্ছি, তাই তাই একটা চেষ্টা আছে যে ওদেরকে ক্ষমতায় নিয়ে আসা। আর আমি আগে একবার বলেছি যে ওদের যে অরিজিনাল প্ল্যানটা ছিল, সেটা কোয়ালিশন গভর্নমেন্টের ছিল ইন বাংলাদেশ, জামাতকে নিয়ে কোয়ালিশন করা, নতুন দল করা। এবং নতুন দল তারা করেছেন ইউনূস সাহেবের তত্ত্বাবধানে। এই নতুন দলকে তারা এখন কোয়ালিশনে আনতে চান, এবং পরে পরে নেক্সট 4-5 ইয়ার্স যদি এই ইলেকশনটা টিকে, যদি না টিকে আরেক কথা, যদি টিকে 4-5 ইয়ার্স, তাহলে এই যে যে নতুন দল এনসিপি, এই এনসিপি কে তারা নিয়ে আসবেন ক্ষমতায়। এবং ওদের জন্য কাজ করছে, ধরেন তখন যারা করেছে ওর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল দ্যাট ওই মহিলা যারা যারা প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল তখন। আহ, এমন কিছু ঘটলে সেই ক্ষেত্রে পরের সিনারিওটা কি হতে পারে? বিএনপি কে এটি মেনে নেবে এবং বিএনপি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য বা এনশিওর করার জন্য তারা নিজেরা কতটুকু প্রস্তুত, আপনার কি মনে হয়? না, বিএনপি কে তো তখন একটা এটা প্রতিহত করতে হবে যদি এরকম কিছু ঘটে, বা যদি ইঞ্জিনিয়ারিং এরকমও হয় যে বিএনপি কে ঠিক আছে একটু বেশি সিট দিয়ে দিলাম, তারা গভর্নমেন্ট যেন ফর্ম না করতে পারে, অন্য এরকম কিছু যদি করে, তাহলে তো বিএনপি উইল হ্যাভ টু লুক ইনটু ইট। বিএনপি কে তো এটা দেখতে হবে। বিকজ বিএনপি যদি না দেখে, তাহলে এখন ধরেন অনেকেই বলছেন যে আহ, আহ, জামাত ইসলামী উইল নট উইন, ঠিক আছে, বিএনপি উইল উইন। বিএনপি কে তো তারা কাজ করতে দেবে না, ইট উইল বি ইম্পসিবল ফর বিএনপি টু ওয়ার্ক। বিকজ দেখেন জামাতের যে ইন্টেলেক্ট লেভেল আর কনস্পিরেসি করার যে আহ, যে মেধা আছে, এই মেধা তো বিএনপিতে নাই। এই মেধা দেখেন আপনি কিভাবে তারা তখন ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে ঢুকে কিভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল, এই মেধা তো বিএনপিতে তো নাই। বিএনপি তো সোজা স্ট্রেট নিট পলিটিক্স করে, তারা গণতন্ত্রতে বিশ্বাসী এবং সেটা নিয়ে তারা এগোচ্ছে। কিন্তু এত টনস্পিরেসি করা তো ওদের মাথায় নাই। আপনি দেখেন কিভাবে ঢাকায় এইসব ইউনিভার্সিটি গুলিতে জিতে গেল তারা,
সেখানেও কিন্তু একটা ইয়ে উঠেছিল যে এডিশনাল ব্যালট পেপারস নীলক্ষেতে পাওয়া গেছিল, আর সবখানে মনে হয় এইগুলি করেছে। বাংলাদেশেও কিন্তু একটি এলিগেশন আছে জামাতের বিরুদ্ধে যে তারা সিল, ছাপ্পর, পেপার, ব্যালট পেপার এইগুলি সব তারা প্রিন্ট করেছে। ওরা তো কি ওইভাবে ডিনায়ালটা দিয়েছে আমি জানি না। And why has the Dhaka University vice chancellor resigned? এই ক্রুশাল সময়, এত ক্রুশাল সময় কেন সে রিজাইন করেছে? ওয়াই? এটা এটা আমি আমি এই জায়গাটিতে হয়তো প্রশ্ন করতাম না, আমার খেয়াল ছিল না, যখন আপনি তুলে ফেলেছেন আমি একটু জানতে চাই যে এটি বেশ আলোচিত খবর হয়েছে, এবং কেন কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে পদত্যাগ করতে হলো বা তিনি পদত্যাগ করতে চাইলেন, আপনার কি মনে হয় এর মধ্যে এর পিছনে কি ডিজাইন রয়েছে? বিকজ অ্যাকচুয়াল সিচুয়েশন যেটা হলো যে আপনি যদি কারচুপি করে ইলেকশন জিতে যান তাহলে ইউ এর ইনস্ট্রুমেন্টাল, আপনি তো ইনস্ট্রুমেন্টাল ছিলেন। নীলক্ষেতে কিভাবে ব্যালট পেপারস পাওয়া গেল? হু উইল আনসার দিস কোয়েশ্চেন? তারপর যে একটা মহিলা প্রফেসর আছে, কি নাম ওনার, ওনারা তো একসাথে মিলে এইসব কাজ করেছেন। আর এই কাজ পরবর্তীতে সবখানে হয়তো হয়েছে, আলোচিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ব্যালট প্রিন্টিং গুলি। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইন অল ইউনিভার্সিটিজ যেখানে ইলেকশন হয়েছে। তো প্রবলেমস তো আছে, জামাত তার ওদের অঙ্গ এই প্রবলেমস গুলি তো আছে। দে আর ভেরি গুড ইন কনস্পিরেসি। আপনি দেখেন আজকে আহ, সার্জিস আলম কি বক্তৃতা বঙ্গবন্ধুর ব্যাপারে দিয়েছিল, আর আজকে দেখেন কি বলে। আই মিন এইগুলি তো উই হ্যাভ টু অ্যাকাউন্ট ফর অল দিস না, যে কোথায় কি হচ্ছে। সবকিছু তো ছেড়ে দেওয়া যাবে না এইভাবে। ইঞ্জিনিয়ারিং আপনি বিষয়টি একটু দেখেন। জি, জি, জি বলুন, জি বলুন বলুন। না না, ইউ টেল মি, জি বলেন, জিজ্ঞেস করেন। না, আমি জানতে চাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ারিং এর কম্পোনেন্ট গুলো আসলে কি কি হতে পারে, কোন কোন প্রক্রিয়াতে ইঞ্জিনিয়ারিং গুলো ঘটতে পারে, আপনি একটু ধারণা দিবেন? দেখেন আপনি তো অলরেডি শুনেছেন জামাতের কাছে যে তারা পোলিং বুথস গুলি ব্লক করে দেবে। ধরেন একটা কথা বলছি, ওদের লোক সকাল থেকে সেখানে লাইন করে ফেলবে যেন, আর স্লো ভোটিং করে দেবে। এই দেখেন আপনি ওদের বুদ্ধিটা দেখেন কোথায়। You see? So, ওদের সাথে এই বুদ্ধিতে, এই চালগুলিতে ইটস ভেরি ডিফিকাল্ট, বুঝছেন? বিকজ অন্যরা তো এই লেভেলে চিন্তা করছে না বা করে না। তো এইটা ধরেন একটা ইঞ্জিনিয়ারিং। আর জি, একটা ইঞ্জিনিয়ারিং হবে যে একদিন বা 2 দিন পর যখন ব্যালট পেপারস কাউন্টিং হবে, কাউন্ট করবে, তখন ওইটার মধ্যে ইঞ্জিনিয়ারিং হবে। বিকজ আমি আগেও বলেছি যে গুনতে হবে ইমিডিয়েটলি, আজকেই গুনতে হবে সন্ধ্যায়। এবং ফর্ম 16 যেটা আছে, ওই ফর্ম 16 আপনাকে দিয়ে দিতে হবে কে কত পেলো, এবং এজেন্টদের হাতে সেটা দিয়ে দিতে হবে, এজেন্টের সই থাকবে ওটার মধ্যে। ইঞ্জিনিয়ারিং হবে 19-এ গিয়ে, ফর্ম 19 যেটা আছে, ওই ফর্ম 19 যেটা হচ্ছে রিটার্নিং অফিসার যে ডিক্লারেশনটা দেবে যে অমুক ব্যক্তি জিতেছে, ওইখানে রেজাল্ট থাকবে না, অমুক ব্যক্তি জিতেছে। তো আপনি যদি ফর্ম 16 গায়েব হয়ে যায় বা যদি এজেন্টসরা না পায়, হিসাব তো করতে পারবেন না যে কে কোথায় কত পেল। তো এই ইঞ্জিনিয়ারিংটা অলসো ইজ কামিং ফ্রম পাকিস্তান। পাকিস্তান ইমরান খানকে হারানোর জন্য ফর্ম 46 আর 47 নিয়ে খেলেছে, সবাই জানে যারা একটু পলিটিক্স বা ইয়ে তো ফলো অডিয়েন্স করে। উদ্দেশ্যে একটু একটু ক্লারিফাই করার চেষ্টা করি অডিয়েন্সকে বোঝানোর জন্য আপনার মাধ্যমে। ধরুন এই ঢাকা এটি 10 নম্বর আসন, 10 নম্বর আসনে 1,000টি সেন্টার রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে, এক জি, হাজারটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার থাকবে। তো তারা ওইখানকার বিভিন্ন দলের এজেন্ট যারা থাকবে তাদের সিগনেচার নিয়ে ওই কেন্দ্রের ফলাফল প্রত্যেকে রিটার্নিং অফিসারের কাছে জমা দেবে, তাই না? তো মনে করুন যে জি না, মোহাম্মদ, আপনি যারা বুথে থাকবে এই বুথের থেকে নিয়ে ওই ওই প্রেসাইডিং অফিসার এই এইগুলি করে দেবে, করে হ্যাঁ, এজেন্টসদেরকে দিবে, এজেন্টের সই নেবে ওই ফর্ম 16-এ। হ্যাঁ, জি, আর এইটা তারপরে সে পাঠিয়ে দেবে রেজাল্টটা রিটার্নিং অফিসারের কাছে। হ্যাঁ, রিটার্নিং অফিসার এইগুলি টেবিলেট করে একটা ঘোষণা দেবে, উইচ ইজ ফর্ম 19। তো জি, পাকিস্তানে যে প্রবলেমটা হলো সেটা হলো
যে সবাই এজেন্টসরা ফর্ম 46 নিয়ে গেছে, সো ওরা তো কাউন্ট করে দেখছে যে এখানে আমি জিতেছি, এখানে হুম, আমার দল জিতেছে, এখানে আমার দল জিতেছে, 46 টেবিলেট করে হুম, তারা হুম। নিজেরাই দেখছে। কিন্তু রিটার্নিং অফিসার তো ফর্ম 47-এ দিয়ে দিয়েছে ঘোষণা আরেকজনের। দ্যাটস না, তখন ইঞ্জিনিয়ারিং। তখন কি তিনি ধরা পড়বেন না? সে 1,000 ভোট কেন্দ্রের মধ্যে 1,000 ভোট কেন্দ্রের মধ্যে টোটাল রেজাল্টে মনে করুন যে আহ, ময়ূর মার্কা জিতলো। এখন ময়ূর জি, মার্কা জেতার পরে এখন ঘোড়া মার্কা ঘোড়া মার্কাকে বিজয়ী ঘোষণা করা হলো। কিন্তু ময়ূর মার্কার আলাদা আলাদা সিট তো রয়েছে, কোন কোন কেন্দ্রে ময়ূর মার্কা জিতেছে, কোন কোন কেন্দ্রে ঘোড়া মার্কা জিতেছে, এবং কে কতটা আহ, আহ, ভোট পেয়েছে। তো এই রেজাল্ট তো দুই পক্ষের কাছেই রয়েছে। যখন রিটার্নিং সব কর্মকর্তা সব ওটা পক্ষের কাছে আছে। হ্যাঁ, যখন রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক ওটা উল্টে দেবে, যদি দেয়, জি, সেক্ষেত্রে তিনি যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে তো ওপেন হয়ে যাবে যে তিনি কি রেজাল্ট উল্টে ঠিক দিলেন আছে, কিনা। সেটা তো চ্যালেঞ্জ হবে, বা এইটার উপরে গ্যাজেট করে দেবে তো, এই রিটার্নিং অফিসারের ইসে গ্যাজেট করে দেবে, তারপরে আপনার কাছে কি থাকলো? গো টু দি ইয়ে ইলেকট্রাল ইলেকশন ট্রাইব্যুনাল, যেটা রাইট। হাইকোর্টে হবে, সেখানে মানে তখন আপনাকে তারপরে দিতে আবার হবে। মানে ওই যে নির্বাচনের পর আর ফাঁস করেন একটা ইনফরমাল কথা আছে, সেটাই আর কি, যে নির্বাচনের পর গেজেট করার পরে, ফলাফল গেজেট হওয়ার পরে আর ওইসব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ দেখতে তেমন কিছু যায় আসে না। কিছু রাইট, কিছু আসে যায় না, কারেক্ট। আপনি ওই কি বলে ইলেকশন ট্রাইব্যুনাল গুলিতে আপনি পুরো 5 বছর পার করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমরা করেছি। তাহলে যদি এমন কোনো ঘটনা ঘটেই, বাংলাদেশ তাহলে কোন দিকে যাচ্ছে? কেওস, ইনস্টেবিলিটি, ব্যবসা বাণিজ্য ধ্বংস, আর কোন দিকে যাবে? আর তো আহ, যাওয়ার কোনো পথ নাই। আর যদি খুব বেশি, ক্ষমতা- যদি আর্মি কন্ট্রোল না করতে পারে, তাহলে দের বি আদার প্রবলেমস। ইউ মাইট হ্যাভ অন্য দেশের একটি এখানে, যেরকম আমরা যাই না পিস কিপিং মিশনে, যদি খুব বেশি কেওস হয়ে যায়, একটি মোটামুটি সিভিল ওয়ারের দিকে, সবখানে গন্ডগোল হচ্ছে, সেখানে কি হবে? সেখানে পিস কিপিং মিশন আসবে? দেখেন, আর্মির অনেক বড় রোল আছে। আর্মি হ্যাজ মেড আ মিস্টেক, শুরুর থেকেই মিস্টেক করে আসছে তারা। ওয়াকারুজ্জামান সাহেব শুরুর থেকে, এবং এইটা আমি কালকে ফেসবুকে লিখেছি, আই সেন্ড ইট টু ইউ, পড়ে দেখেন। এটা ইংরেজিতে আছে, ইংলিশে আছে, আপনি পড়ে দেখেন। আমি আমি স্পেসিফিক্যালি নির্বাচনের বলেছি যে আজকে জি, রাষ্ট্রতে এই যে সমস্যাগুলি হচ্ছে, এটার কারণ হচ্ছে বিকজ অফ এন এরর বাই দি আর্মি এস্টাবলিশমেন্ট এন্ড জেনারেল ওয়াকার। আমি ফলাফল ঘোষণার ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। যেহেতু সবার সামনেই জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করতে হয়, সেক্ষেত্রে যদি ওই যে ময়ূর মার্কা জিতলেও যদি ঘোড়া মার্কার কে বিজয়ী ঘোষণা করা হয়, এবং সেখানেও তো সব দলের প্রতিনিধিরা উপস্থিত থাকেন, সেক্ষেত্রে তারা যখন বাধা দিবেন। বাধা দিলে কি হবে? মারপিট হবে, কেওস হবে। কিন্তু ওইটা তো সে পাঠিয়ে দেবে ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন গ্যাজেট করবে, ইলেকশন কমিশনে তো আর এটা নিয়ে হিয়ারিং হবে না। রিটার্নিং অফিসারের এখানেও কোনো হিয়ারিং নাই, ইউ হ্যাভ টু গো টু দি ইলেকশন ট্রাইব্যুনাল, আর কোনো হিয়ারিং নাই। আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে এইটা নানান ধরনের কথা। ইঞ্জিনিয়ারিং। জি। আপনি দেখেন কত কত প্রশাসক, কত পার্সেন্ট প্রশাসক জামাতের লোকজন আছে, এসপি কত পার্সেন্ট জামাতের লোক, মেজরিটি কিন্তু জামাতের লোক এগুলি। আর ওরা তো আগের থেকে সেটিং করেছে। বিএনপি মেড দ্য মিস্টেক অফ চান্দাবাজি, দখলবাজি, টেম্পো দখল, বাস দখল। ওরা এটা করে নাই, ওরা খুব কৌশলে তাদের লোকজনকে সবখানে বসিয়ে দিয়েছে, বিকজ ওরা জানে যে ইঞ্জিনিয়ারিং করতে হলে এইভাবে বসাতে হবে। দে হ্যাভ ডান দিস, দে হ্যাভ ডান দিস সাকসেসফুলি। তারপরে দেখি কি হয়। ডক্টর ইউনূস সাহেব আমরা তিনি তো যা জাতীয় বলছি এগুলি অ্যানালিসিস করছি যে কোথায় কি আছে, পুরো জিনিসটা দেখে।
বাট তারপরে কি হবে লেট আস সি। আমি কিছু ভালো দেখছি না, আমি আমার দেশের শেষ প্রশ্ন, রাষ্ট্রের জন্য ভালো কিছু দেখছি না এই মুহূর্তে। ডক্টর ইউনূস সাহেব তার জাতীয় উদ্দেশ্যে ভাষণে তিনি মন্তব্য করেছেন যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তার এই বক্তব্যে আমরা কতটুকু আস্থা রাখতে পারি? না ঠিক আছে, উনি হয়তো ক্ষমতা হস্তান্তর করে দিলেন, কিন্তু ওনার যে কুকর্মগুলি আছে ওই সরকারকে বা আমাদের, আমি এটাও বলেছি আহ, যে সিকিউরিটি এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি যারাই আছেন সবাইকে, কয়েকটা চিহ্নিত লোকজন আছে যাদেরকে রিস্ট্রিক্ট করা উচিত, দেশের বাইরে যেন না যেতে পারেন। এবং উই হ্যাভ টু বিল্ড আ মোমেন্টাম, পাবলিককে এগিয়ে আসতে হবে, একটা মোমেন্টাম বিল্ড করতে হবে যে এদের ব্যাপারে একটা ইনকোয়ারি করা হোক। এবং এই ইনকোয়ারিটা আমরাও করতে পারি, আর না হলে আমরা ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়ে বলতে পারি যে তোমরা একটা কমিশন গঠিত করে দাও যে বাংলাদেশে এসে এই লোকজনের বিরুদ্ধে, ওদের চুরি চামারি বা যা অন্যায় করেছে ওইটার বিরুদ্ধে যেন তারা এইখানে একটা রিপোর্ট দেয়। উই ক্যান ডু দিস। নিউট্রাল থাকার জন্য ওই পলিটিক্যাল গভর্নমেন্ট এই কাজটা করতে পারে। আমরা তো ইউনুসের মতন কাজ করব না যে ওনার বন্ধু তুর্ক ওয়াল্টার ওয়ালকার ওয়াল্টার তুর্ক না কি তো নাম ওর, হুম, হুম। তুর্ক, হ্যাঁ, ওই তুর্ককে দিয়ে উনি এই যে লাস্ট যে চিঠি একটা পলিটিক্যাল পার্টিসদের প্রেসারে যেটা উনি চিঠি দিয়েছেন ওরা ওয়ালকার তুর্ককে দিয়েছেন। ওয়াই? ওইটার সাথে হিউম্যান রাইটস কমিশনের তো কিছু নাই, ইউএন হিউম্যান রাইটস কমিশন। এই ওয়ালকার তুর্কি দেখেন আর্মিকে চিঠি দিয়েছিল যে আমরা মিশনে থাকবো না যদি এখানে আমরা ইয়ে না করি, সাম কাইন্ড অফ লেটার ওয়ালকার দিয়েছে। হুইজ ওয়ালকার তো কেন এটা একসেপ্ট করলো আর্মি? এত মিশন নিয়ে এত ইয়ে, দেশ ধ্বংস হয়ে যাবে, ওরা কি মিশনে থাকতে পারবে? দেশই না থাকে কিসের মিশন করবে তারা? তারা ওয়ালকার তো এর আগে 111-এও দেখেন একটা ইউএনডিপির একটা চিঠি এনে 111 ঘটিয়েছিল। সো কোয়েশ্চেন ইজ যে আপনি কি করছেন, কোথায় করছেন, এইগুলি ইনকোয়ারি হওয়া দরকার। কে কোথায় করছে, কার কোথায় লিঙ্ক আছে, কিভাবে এই জিনিসগুলি করা হয়েছে। ওই যে রিপোর্ট আছে, ওয়ালকার তুর্কের যে রিপোর্ট, ওই রিপোর্ট আপনি কেন ওদের থেকে চাইতে গেলেন? আপনি জেনারেল সেক্রেটারিকে লিখতেন, সে একটা কমিশন করে দিত, ওই কমিশন এই জিনিসগুলি দেখতো। আপনি আপনার বন্ধুকে দিয়ে সবকিছু করাচ্ছেন। অ্যান্ড হি ইজ নট এ ফেয়ার ম্যান ওয়ালকার টুক, ওর সম্বন্ধে অনেক কথা আছে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মুক্তির সাথে আপনাকে আমাদেরকে সময় দেওয়ার থ্যাংক জন্য। ইউ, আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ, এবং ভালো দর্শক আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে আপনারা